টিয়া খুঁজে মাটির নিচে, মসজিদের নিচে মন্দির, এটাই হলো আমাদের সবচেয়ে বড় জিনিস। আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং ভারতীয় যে সমস্ত নিউজ প্রচার মাধ্যম তার বিরুদ্ধে যে আয়োজন করেছে, আমাদের বিরুদ্ধে যে চক্রান্ত চলছে, সেই চক্রান্ত প্রতিবাদে আজকে এবার আপনাদের সাথে বক্তব্য রাখবে দৈনিক স্বাধীনতা পত্রিকার বার্তা সম্পাদক এরশাদ আহাদ। প্রতিবাদে সচেতন নাগরিক সমাজ আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ এবং সহযোদ্ধা বন্ধুরা, আসসালামু আলাইকুম। মহান বিজয় দিবসের একদিন এই সাত মাথায় আমাদের দাঁড়িয়ে কথা বলার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে 1971 সালে 30 লাখ মানুষ তাদের জীবন দিয়ে যে স্বাধীনতা যে বিজয় ছিনিয়ে এনেছিল, সেটার উদ্দেশ্য এই ছিল না যে পাকিস্তানের গোলামি থেকে মুক্ত হয়ে ভারতের গোলামির জিঞ্জিরে আমরা আবদ্ধ হব। আমরা লক্ষ্য করছি ভারতের মুখ্যমন্ত্রী ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে অনবরত ষড়যন্ত্র চলছে। একের পর এক এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্র করা হচ্ছে। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত হানার এমন কোন পথ পন্থা নেই, তারা অবলম্বন করছেন না। সেজন্য আমরা সচেতন নাগরিকদের পক্ষ থেকে এখানে দাঁড়িয়ে কথা বলতে বাধ্য হচ্ছি। সংগ্রামী বগুড়াবাসী, বিজয় দিবসের একদিন আগেই আমাদের এই প্রতিবাদ, আমাদের এই বক্তব্য গোটা দেশবাসীকে আমরা জানাতে চাই যে আমরা ভারতের গোলামি করার জন্য জীবন দিয়ে দেশকে স্বাধীন করিনি। ভারত এটা ভুলে গেলে ভুল করবে। ভারতের জানা উচিত পাকিস্তানের গোলামি থেকে আমরা যেমন মুক্ত হয়েছি, তেমনি ভারতের গোলামি আমরা কোনোদিন মেনে নিতে পারবো না। আর ভারত যদি মনে করে দেশকে তাদের করদ রাজ্য বানিয়ে রাখবে, সেই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। কারণ ভারত এটা এখন স্পষ্ট বুঝে গেছে যে তাদের এজেন্ট, তাদের মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে দেশের 20 কোটি মানুষ গ্রহণ করেনি। এই দেশে তার স্থান হয়নি, ঠাঁই হয়নি। ভারতের সেই মুখ্যমন্ত্রী এখন ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছেন। এই দেশে বসে যারা ভারতের দালালি করবেন, তাদের জন্য এটা একটা আজীবনের জন্য শিক্ষা। এই দেশে বসে যারা এখনো ভারতের দালালি করছেন, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন, তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই, কোনো অজুহাত দিয়েই এই দেশের মানুষের ঐক্য, ইস্পাত কঠিন ঐক্য কখনো নষ্ট করা যাবে না। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এদেশের সব দল মত নির্বিশেষে আপামর জনতা এক কাতারে দাঁড়াতে 1 মিনিট সময় নেবে না। এই দেশ পরিবর্তন করতে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে 1 মিনিটের মধ্যেই রাজপথের চেহারা পাল্টে দেওয়ার অভিজ্ঞতা আছে এদেশের মানুষের। সেজন্য যারা এই দেশে বসে প্রতিবেশী দেশের পক্ষ হয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন, যারা অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, যারা বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দের ঐক্যকে বিনষ্ট করার ষড়যন্ত্র করছেন, তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই, আপনাদের কোনো কূটকৌশলে এখানে বাস্তবায়ন করা সম্ভব হবে না। কারণ এদেশের মানুষ দেশকে ভালোবাসে, দেশের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে। সেই দেশকে কখনো দ্বিধা বিভক্ত করে সেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে খর্ব করা যাবে না। আপনারা দেখেছেন এই দেশে একটি সংখ্যালঘু সম্প্রদায় এক এক সময় এক এক নাম দিয়ে জয় শ্রীরাম স্লোগান এই দেশে বাস্তবায়ন করার চেষ্টা করছে। আপনারা জানেন ভারতে জয় শ্রীরাম স্লোগান দিয়ে মুসলমানদের গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। সেই জয় শ্রীরাম স্লোগান বাংলাদেশে তারা বাস্তবায়ন করতে চাচ্ছে। আমরা সতর্ক করে দিতে চাই, আমরা 1000 বছর ধরে এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা বজায় রেখেছি, এটাই আমাদের গর্ব। এমন কোন সংখ্যালঘু সম্প্রদায় নেই, এমন কোন ভিন্ন ধর্মাবলম্বী নেই যে তারা বলতে পারে এদেশের মুসলিম সম্প্রদায় অন্য সম্প্রদায়ের উপরে আঘাত করে। আমরা 1000 বছর ধরে যেমন সম্প্রীতি রক্ষা করে চলেছি, ভবিষ্যতেও আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চলব। আমরা হিন্দু মুসলমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই দেশের জন্য এক কাতারে দাঁড়াবো। এইটা আমার মনে হয় আমাদের প্রতিবেশী ভুলে গেছে। সেই জন্য বারবার আমাদেরকে বিশৃঙ্খলা, আমাদের এখানে ষড়যন্ত্র করে আমাদেরকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চেষ্টা করা হচ্ছে। আমরা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি এবং যারা ভারতের দালালি করছেন, এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে
তাদেরকে সতর্ক করে দিতে চাচ্ছে 1971 সালের 16ই ডিসেম্বর আমরা যে বিজয় এনেছিলাম সেই বিজয়কে কখনো নস্যাৎ করা যাবে না। 2024 সালের 5ই আগস্ট আমাদের যে বিপ্লব, যে অভ্যুত্থান হয়েছে, সেই বিপ্লব এবং সেই অভ্যুত্থানকে কখনো ব্যর্থ করে দেওয়া যাবে না। কারণ এখানে হাজার হাজার মানুষ যে রক্ত দিয়েছে, সেই রক্তের সাথে যারা বেইমানি করবে তাদের কখনো এই দেশের মানুষ ক্ষমা করবে না। সেজন্য আমরা জানাতে চাই, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় ঐক্য বজায় রাখার জন্য যে কোনো সময়, যে কোনো মুহূর্তে সকল পেশাজীবীর পাশাপাশি ছাত্র জনতা, আপামর জনতা যেমন রাজপথে দাঁড়াতে পারে, আমরা সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষক, চিকিৎসক, সচেতন নাগরিক সমাজ সবার সাথে সেরকম ঐক্যবদ্ধ হয়ে রাজপথের লড়াইয়ে সামিল থাকবো। আগামী দিনে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায়, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত, তাদের যে কোনো কূটচালের মোকাবিলায় আমরা আবারও রাজপথে আমাদের ঐক্য বজায় রাখবো এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। আমাদের এই চেতনা, আমাদের এই স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকে রাখার জন্য আমরা যে আয়োজন করছি, আমরা যে আগামীর পথ, আগামীর সন্তানদের তৈরি করছি, সেটি আমাদের ভুলে গেলে চলবে না। এই ঐক্যবদ্ধ আহ্বান জানিয়ে এবার আপনাদের সাথে বক্তব্য রাখবেন দৈনিক দিনক্ষণের সম্পাদক এবং ভাষানী থিঙ্ক ট্যাঙ্কের বগুড়ার সভাপতি। এটা হচ্ছে আমাদের এখন ইমানি দায়িত্ব। ভারত আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপরে যে আঘাত করেছে, সেই আঘাতের প্রতিঘাত ভারতকে দিতে হবে। এই প্রতিজ্ঞা আমাদের নিতে হবে সকলকে। ভারতীয় সকল পণ্য বয়কট থেকে শুরু করে আমরা ভারতে আর যাব না। আমরা ভারতের সাথে সম্পর্ক রাখবো চোখে চোখ মিলিয়ে। আমরা ভারতের সাথে আর কোনো নতজানু সম্পর্ক রাখতে চাই না। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ব্যবস্থাপনায় যে সমস্ত চাটুকার দালাল বাংলাদেশে রয়েছে, তাদেরকে নির্মূল করার জন্য প্রশাসনিক ব্যবস্থা এবং তাদেরকে আইনের আওতায় নিতে হবে। আমি পূর্বেই বলেছি যে গোটা বিশ্ব যখন মাটির নিচে খনিজ সম্পদ খোঁজে, সেখানে ভারত মসজিদের নিচে মন্দির খোঁজে। এই বিষয়টি সকলকে ভাবতে হবে। ভারতের আধিপত্যবাদ ঠেকানোর জন্য, স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত করেছি। আমাদের এই 24-এর আন্দোলন নস্যাৎ করবার জন্য যে আয়োজন করেছে, সেই আয়োজনের যেন মুখে ঠেকাতে গিয়ে আমাদের যদি বুক চেতিয়ে প্রাণ দিতে হয়, আমরা সেটাও দিতে প্রস্তুত আছি। তবুও ভারতের আধিপত্য এবং নক্সলবাদ পররাষ্ট্রনীতি, নক্সলের ব্যবস্থাপনা থেকে আমরা মুক্তি চাই। বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে আমি আহ্বান জানাবো, যে সকল কর্মকাণ্ড রয়েছে, আজকে যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন, যে জাহাঙ্গীর আলম সাহেব, উনি 57 জন সেনা অফিসার সেই বিডিআর বিদ্রোহের মূল বিষয়ে উপস্থাপন করেছিলেন, সেটা সেই পলাতক প্রধানমন্ত্রী সে সময় সেটি ফিরে পেরেছিল, সেটা উন্মোচন সহ যত কুকর্ম যারা করেছে আওয়ামী লীগের দোষর, তাদের সমস্ত বিচার চাই এবং তাদের মুখ উন্মোচন চাই। ধন্যবাদ। এবার বিরুদ্ধে প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি বিনয় সাংবাদিক সাজ্জালি খান্ত বলতে শুরু করেছে, স্বৈরাচারী হাসিনার সাথে আমাদের কোনো সমর্থন নেই, স্বৈরাচারী হাসিনার বক্তব্যে আমাদের কোনো সমর্থন নেই। অথচ এই ভারতের যোগ সদস্যে, এই ভারতের সমর্থনে স্বৈরাচারী শেখ হাসিনা বিনা ভোটে অবৈধভাবে 17 বছর রাজত্ব করে গিয়েছে। এদেশের জনগণ 5 আগস্টের বিপ্লবের মাধ্যমে জানান দিয়েছে কোন স্বৈরাচারী স্থান বাংলাদেশে হবে না। আজ ভারতের আধিপত্যবাদের যে ভূমিকা, তাদের যে আধিপত্যবাদের যে মুখোশ খুলে গেছে। মিস্টার মোদী আজ ভারতে বিচ্ছিন্ন করেছে। খোদ ভারতেই মোদীর বিরুদ্ধে প্রতিবাদ উঠেছে। কংগ্রেস সহ বিভিন্ন দল বলেছে, তুমি কোন কারণে স্বৈরাচারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছ আমরা জানতে চাই। মোদী তার সদুত্তর দিতে পারে নাই। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী প্রতিবাদ করে বলেছে, শেখ হাসিনার স্বার্থে কেন আমরা ভারতীয় জনগণ বাংলাদেশের জনগণের মুখোমুখি হবে। আমরা এর প্রতিবাদ করছি। আমরা বাংলাদেশের মানুষ হিন্দুত্ববাদীর বিরুদ্ধে প্রতিবাদ করি। বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে সম্প্রীতি স্বর্গরাজ্য। এখানকার হিন্দুরা, খ্রিস্টানরা, মুসলমানরা
যেভাবে শান্তিপূর্ণ বসবাস করে বিশ্বের কোথাও নাই, খোদ আমেরিকাতেও নাই, ইংল্যান্ডও নাই, ভারতেও নাই। কাজী আমাদের বিরুদ্ধে ভারত ইস্কনের মাধ্যমে, কখনো হিন্দুত্বের মাধ্যমে যে ষড়যন্ত্র করছে সে মিথ্যা বানোয়ার। গতকাল মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, এর আগে আওয়ামী লীগ বিরোধী দলকে বলতো সন্ত্রাসী, এর আগে আওয়ামী লীগ বিরোধী দলকে বলতো এরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এটা মিথ্যা। কাজী আমরা 5ই আগস্টের বিপ্লবের পর নতুন করে দেশ স্বাধীন হয়েছে। আগামীকাল বিজয় দিবস একটা দিবস, ভাষা দিবস একটা দিবস, এবং আগামীতে পালিত হবে 5ই আগস্ট মহা বিপ্লব দিবস। সেটা আমাদের ছেলেরা করেছে, ছাত্র জনতা করেছে। কাজী এই মুহূর্তে আমি ভারতের পণ্য বর্জনের কথা আমরা বলছি। আমরা যদি ভারতে পণ্য বর্জন করি, ভারত পথে বসবে। ইতিমধ্যেই হাসপাতালে রোগী নাই, বাংলাদেশে লোক নাই, তারা পথে বসেছে, তাদের ব্যবসায় মৃত্যুর দিকে চলে যাচ্ছে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কাজী মোদীকে বলতে চাই, মোদী হুঁশিয়ার, বাংলাদেশের বিরুদ্ধে আর কোনো ষড়যন্ত্র করবেন না। আপনার যে কোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ রক্ষা করবে, এবং আজ সারা জাতীয় ঐক্যবদ্ধ আপনার আজীবন রয়েছে। কাজী পুরো বাংলাদেশি আজ ঐক্যবদ্ধ, এক ভারতের আধিপত্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, ভারত কিছু করতে পারবে না। এই বলে বক্তব্য শেষ করছি। এবার বক্তব্য রাখবে সাংবাদিক মহাশালী রাজু, উনি বক্তব্য রাখবেন। রহিম, বগুড়ার সচেতন নাগরিক সমাজ আয়োজিত আজকের এই মানববন্ধন এবং সমাবেশের সংগ্রামী সভাপতি, বগুড়া প্রেস ক্লাবের সম্মানিত সদস্য সচিব, দৈনিক দুরন্ত সংবাদের সম্পাদক, এবং যে পত্রিকাটি চলতি মাসে বাজারে আসছে নতুন করে, দৈনিক আমার দেশ পত্রিকার উত্তরাঞ্চলীয় ব্যুরো চিফ সবুজ শাহ লোটাস। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বগুড়ার পরিচিত মুখ, সর্বমহলে পরিচিত মুখ, বগুড়া প্রেস ক্লাবের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক এবং সভাপতি জনাব রেজাউল হাসান। বিজয়ের ঠিক একদিন আগে 15ই ডিসেম্বর সাতমাথার বুকে দাঁড়িয়ে আমরা মানববন্ধনে ভারতের বিরুদ্ধে কথা বলছি। এই ভারতকে সাথে নিয়ে, অথবা ভারত আমাদেরকে সাথে নিয়ে পূর্ব পাকিস্তান যখন আমরা ছিলাম, তখন এই দেশটা বাংলাদেশ হিসাবে রক্তাক্ত সংগ্রামের মাধ্যমে গড়ে তুলতে তাদের সমর্থন ছিল, এটা আমি ভুলে যেতে পারি না। আপনারা জানেন কিনা জানি না, 1971 সালের যুদ্ধে ভারতের 14,000 নিয়মিত বাহিনী পাকিস্তানিদের আক্রমণে নিহত হয়েছিল। আমি সেই সমস্ত ভারতীয় মুক্তিযোদ্ধা ভাইদেরও আমি স্মরণ করতে চাই। আমি স্মরণ করতে চাই বগুড়ার সেই কৃতি সন্তানের কথা, যিনি 1971 সালের 25শে মার্চ ভারতে যখন রাজধানী ঢাকায় যখন অপারেশন সার্চ লাইট হয়েছে, ওই দিন মধ্যরাতে তিনি চট্টগ্রামে নিজের সেনা উটকে স্বাধীন করে প্রথম স্বাধীনতার বাণী উচ্চারণ করেছেন মেজর জিয়া। ওই রিভল্ট বলে তিনি স্বাধীনতার প্রথম উচ্চারণ করেছেন। তিনি দ্বিতীয় উচ্চারণ করেছেন এই কথা বলে, আই মেজর জিয়া ডু হিয়ারবাই ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ। ওটাই ছিল স্বাধীন বাংলাদেশের ভিত্তিভূমি, ওটাই ছিল স্বাধীন বাংলাদেশের সূচনা সংগ্রাম। এরপরে উনি সঙ্গত কারণে তৎকালীন সংগ্রামী নেতা আওয়ামী লীগের প্রধান শেখ মুজিবুর রহমান, যেহেতু অবিসংবাদিত দেশে এবং বিদেশে সব জায়গায় পরিচিত মুখ ছিলেন, তিনি তার নামে স্বাধীনতা করেছেন। সেই জন্য আমি জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানিয়ে অল্প কিছু কথা বলতে চাই। ভাইরা আমার, 1971 সালে 9 মাস পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে সর্বপ্রথম এবং শেষ পর্যন্ত যিনি নিজের জীবনের কথা চিন্তা করেন নাই, যিনি তার স্ত্রীর কথা চিন্তা করেন নাই, যিনি তার 2জন শিশুপুত্রের কথা চিন্তা করেন নাই, যে আমি পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করছি, আমার সন্তানের কি হবে, আমার স্ত্রীর কথা কি হবে, সেটা তার কাছে মুখ্য ছিল না। তার পরিবার তার কাছে মুখ্য ছিল না, মুখ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা। সেটি করেছিলেন জিয়াউর রহমান। এদেশে ভারতীয় আধিপত্যবাদ প্রথম সূচনা কবে হয়েছে জানেন? যেদিন
স্বাধীনতার পরপরই একজন সেক্টর কমান্ডার মেজর জলিলকে গ্রেপ্তার করা হয়েছে। এদেশে ভারতীয় আধিপত্য কখন শুরুতে হয়েছে জানেন? যেদিন জিয়াউর রহমানের বদলে কেএম শফিউল্লাহকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান করা হয়েছে। ওই দিনই কেন করা হয়েছে? ভারতের কাছে রিপোর্ট ছিল বাংলাদেশের বিদ্যমান সেনাবাহিনীর মধ্যে সাহসী পুরুষ একজনই আছে, সিংহ পুরুষ একজনই আছে, সেটা জিয়াউর রহমান। সেই কারণে তাকে সেনাপ্রধান করা হবে না, কারণ তারা জানতো যে জিয়াউর রহমানকে যদি সেনাপ্রধান করা হয় তাহলে 1975 সালের 25শে জানুয়ারি সংসদে একদলীয় শাসন করা সম্ভব হতো না। ওই বছরের 16 জুন বাংলাদেশের সব কয়টি সংবাদপত্র বন্ধ করে দেওয়া সম্ভব হতো না। এটাকে চিন্তা করেই তারা জিয়াউর রহমানকে সেনাপ্রধান করতে দেয়নি। এটা হচ্ছে ভারতীয় আধিপত্যের সুস্পষ্ট প্রমাণ। এরপরে যে ঘটনাটি ঘটেছে 1975 সালের ঘাত প্রতিঘাতের পরে, যখন জিয়াউর রহমান ক্ষমতা নিয়েছে, সিনিয়র লোক ছাড়া এই তরুণরা কেউই জানে না 1975 সালের 7ই নভেম্বর থেকে 81 সালের 30শে মে যেদিন জিয়াউর রহমানকে চট্টগ্রামে শহীদ করা হয়, তার আগে এই দেশে কোনো চুরি ছিল না। রানু ভাইকে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, রানু ভাই, জিয়াউর রহমানের শাসনে আপনি ধর্ষণের কথা শুনেছিলেন, চোরাচালানের কথা শুনেছিলেন, লুটতারাজের কথা শুনেছিলেন? বাংলাদেশের কোথাও বিএসএফ একটা বুলেট বাংলাদেশিদের বুককে রঞ্জিত করার রেকর্ড ছিল? এই কয়েক বছর স্বর্ণযুগ ছিল বাংলাদেশ, সেটা ছিল শায়েস্তা খান আমলের স্বর্ণযুগ। এই বাংলাদেশের হাজার বছরের ইতিহাসে দুটা স্বর্ণযুগের কথা জানি। একটা মুঘল সুবেদার শায়েস্তা খান, তার সময় 1 টাকায় 8 মণ চাউল পাওয়া যেত। আরেকটা শাসনকাল আমরা দেখেছি, সেটা জিয়াউর রহমানের সময়। সেদিন বাংলাদেশের প্রত্যেকটা বাড়ি ঘরে দরজা জানালা খোলা রেখে মানুষ ঘুম পাড়ত। এটা ভারতের সহ্য হয়নি। সেই কারণে তাকে প্রথমে শেখ হাসিনাকে দেশে পাঠিয়েছে 1971 সালের 17ই মে। 13 দিন পরে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে এবং আমরা তৎকালীন সেনাপ্রধান এরশাদের ষড়যন্ত্রে আমরা জানি সেনাবাহিনীর একটি শ্বেতপত্র প্রকাশ করা হয়েছিল। আমি এই মিটিংয়ে দাঁড়িয়ে পরিষ্কার বলতে চাই, সেই শ্বেতপত্রটি সম্পূর্ণ ভুয়া ছিল। সেখানে মেজর জেনারেল মঞ্জুর এবং তার সহযোগীরা জিয়াউর রহমানকে হত্যা করেনি, হত্যা করেছে সীমান্ত পেরিয়ে এসে মেজর জেনারেল আবুল মঞ্জুরের নাম ভেঙে ভারতীয় কমান্ডাররা এসে সার্কিট হাউসে আক্রমণ করে জিয়াউর রহমানকে হত্যা করেছিলেন। এগুলো বলার ভাই সময় এসেছে, আর দেরি করা উচিত হবে না। এগুলোর জিয়া হত্যাকাণ্ডের সম্পূর্ণ তদন্ত দরকার পিলখানা হত্যাকাণ্ডের। আমরা সবাই জানি পিলখানায় 25শে ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি এই 1.5 দিন সময়ে 57 জন সিনিয়র দুঃসাহসী দেশপ্রেমিক সৎ অফিসারকে হত্যা করা হয়েছে। আমরা কি জানি এই হত্যাকাণ্ডের যে সমস্ত প্রতিবাদ এসেছে সেনাবাহিনীর ভিতর থেকে, তারপরে কমপক্ষে 450 সেনা অফিসার, যারা ছিল ব্রিগেডিয়ার জেনারেল, যারা ছিল কর্নেল, যারা ছিল লেফটেন্যান্ট কর্নেল, যারা ছিল মেজর, যারা ছিল ক্যাপ্টেন, যারা ছিল 450 লোককে সেনাবাহিনী থেকে অপমান করে বিদায় দেওয়া হয়েছে। অনেককে গুম করে আয়না ঘরে রাখা হয়েছে দিনের পরে দিন। ব্রিগেডিয়ার আজমি তার একটা বড় উদাহরণ। প্রিয় ভাইরা,